বাংলাদেশে গত ২ বছরে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানটা প্রতিষ্ঠিত হয়েছে। ২ বছরে বলা একটু ভুল, মূলত প্রফেসর ইউনূস সরকারের যে ১.৫ বছর, সেই ১.৫ বছরে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে। আগেও কম বেশি ছিল, কিন্তু এটা একেবারে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে যেন ভারত বিদ্বেষী রাজনীতিটা প্রতিষ্ঠিত হয় এবং সেই রাজনীতিটাই সবথেকে শক্তিশালী হয়, সেই চেষ্টা ছিল। সেই চেষ্টা কখনো কখনো কাজেও দিয়েছে, এটা আমরা দেখেছি। বর্তমানেও কি সেটা অফ হয়েছে? হয়নি। বরং প্রফেসর ইউনূস সরকারের আমলে যেরকম স্ট্র্যাটেজি আমরা দেখেছি, ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা তো অনেক দূরের কথা, শত্রুতা তৈরি করা এবং যুদ্ধংদেহী সম্পর্ক তৈরি করার যে প্রয়াস দেখেছি, সেই প্রয়াস থেকে বেরিয়ে আসার চেষ্টা বর্তমান সরকারকে এখন পর্যন্ত দেখিনি। এটা বলছি না যে তারা সেই প্রয়াস চালাচ্ছে, কিন্তু সেখান থেকে যে বেরিয়ে আসতে হবে, সেই বেরিয়ে আসার ব্যাপারটা আমরা দেখছি না। প্রথম 5 মাসে আমাদের মনে হয়েছিল যে ভারতের সঙ্গে প্রতিবেশী, যেহেতু 3 দিকে আমাদেরকে ঘিরে রেখেছে যে দেশটা, সেই প্রতিবেশীর সঙ্গে আমাকে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতেই হবে, যেটা আগে ছিল। সেই বাস্তবতা সরকার অনুধাবন করেছে এবং ভারতের সঙ্গে সম্পর্কটা বেশ সবুজ দিকেই এগোচ্ছে। ভারতের দিক থেকেও গ্রিন সিগন্যাল আমরা দেখছি, তারাও এগিয়ে আসছে। কিন্তু শেখ হাসিনাকে কেন্দ্র করে যা হচ্ছে সেটা একেবারে চরম পর্যায়ে পৌঁছে গেছে। এমনকি আজকে আমরা দেখেছি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, তিনি এরকম বক্তব্যও দিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হবে কি হবে না, সেটা সিদ্ধান্ত নিতে হবে ভারতকে। তার মানে বাংলাদেশ মনেই করছে না যে ভারতের সঙ্গে ভালো সম্পর্কের প্রয়োজন আছে। এটা একটা গুড মুভ হতেই পারে। যদি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক না করে আমরা চলতে পারি, কেন করতে যাব? আমাদের তো আমেরিকা রয়েছে। সেখানে যদি আমেরিকা ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে না চায়, তাহলে ভালো। আমেরিকা যদি পাকিস্তানের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চায়, তাহলে আর কোনো সংকট থাকবে না। এরকম ব্যাপারগুলো যখন চলছে, শেখ হাসিনা 5 আগস্ট তিনি তার মতো করে দিল্লিতে সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনের খবর বাংলাদেশের কোনো গণমাধ্যম করলো না। তারা সবাই একজোট হয়ে বয়কট করলো। সরকারের আহ্বানে তারা সাড়া দিল। এটাই সংবাদপত্রের কিংবা গণমাধ্যমের স্বাধীনতার চূড়ান্ত যে বহিঃপ্রকাশ, চূড়ান্ত যে রূপ, সেই রূপটা আমরা দেখলাম। সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিক যে প্রেস রিলিজ দেয়া হলো, সেখানে কঠোর থেকে কঠোরতম ভাষা ব্যবহার করা হলো। সেই প্রেস রিলিজের বক্তব্য অন্তত 9 বার এডিট করা হলো। এই ব্যাপারগুলো আমরা দেখছি। ভারতের ব্যাপারে বর্তমান সরকারের শেখ হাসিনা কেন্দ্রিক কঠোরতা অনেক বেশি। প্রাসঙ্গিক কারণ তো রয়েছে, কঠোর হবে সেটা ঠিক আছে, কিন্তু ওই কূটনৈতিক ভাষা ঠিকঠাক মতো প্রয়োগ হলো কিনা সেটা নিয়ে অনেকেই বিতর্ক করছেন। আমরা তাদেরকে দুষ্ট মানুষ হিসেবেই আখ্যা দিতে পারি। সেরকম ব্যাপার স্যাপার যখন চলছে, যখন আমাদের সবারই ইউজ টু হওয়ার কথা যে নো ভারত, মারা গেলেও ভারতে নয়। যেমন প্রফেসর ইউনূস বলেছিলেন, চিকিৎসার জন্য ভারতে যেতে হবে কেন? চীনে যান, পাকিস্তানে যান, সমস্যা নেই তো, ভালো চিকিৎসা হয়। পাকিস্তানে তো ভালো চিকিৎসা হয়, শুধুমাত্র নিরাপত্তার গ্যারেন্টি রয়েছে যে হাসপাতালে আপনি চিকিৎসা নেবেন সেই হাসপাতালটা উড়ে যাবে কিনা। যাই হোক, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা সম্প্রতি একটা খবরকে অনেক বেশি সামনে আসতে দেখেছি। খবরটা কি? 500-র বেশি শিক্ষার্থী ভারতের বৃত্তি নিয়ে, ভারতের স্কলারশিপ নিয়ে ভারতে যাচ্ছেন উচ্চ শিক্ষার জন্য। আমার মনে হয় যে এখনই এনসিপির একটা জাতীয় আয়োজন করা উচিত, এটা যেন না হয়। প্রয়োজনে ওই 5 শতাধিক শিক্ষার্থীকে আরও ডাবল স্কলারশিপ দিয়ে পাকিস্তানে পাঠানো যায় কিনা, সেই ব্যবস্থা করা উচিত বোধহয়, এবং করার সময় এসেছে। তা না হলে ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানের বাস্তবতা বদলে যাবে। আর নিশ্চিত করে সেই স্লোগানের বাস্তবতা আমরা বদলে দিতে চাই না। কোন ঘটনা নিয়ে এই কথা বলছি, চলুন ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, বলছিলাম ভারতের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা বাংলাদেশের ছাত্রদের। তো বাংলাদেশের ছাত্রদের ভারতের সহযোগিতা নিতে হবে কেন, ভারতের বৃত্তি কেন নিতে হবে, এবং ভারতে কেন উচ্চশিক্ষায় যেতে হবে? ভারত তো আমাদের মানে অলমোস্ট শত্রু রাষ্ট্র। অন্তত প্রফেসর ইউনূসের 1.5 বছরে ভারতকে দেখার যে চোখ, সেই চোখের ভাষা আমরা সেটাই জানি যে ভারত আমাদের শত্রুপক্ষ। তো শত্রু দেশে আমরা যাব কেন, শত্রু দেশের করুণা আমরা নেব কেন, কিংবা শত্রু দেশে আমার নিরাপত্তা কী? যেমন আমরা নিরাপত্তা সংখ্যায় বিশ্বকাপ খেলিনি, টি-20 বিশ্বকাপ খেলিনি, কারণ আমাদের দর্শকরা সেখানে যে যাবে খেলা দেখতে, খেলোয়াড়দের না নিরাপত্তা দিলেন, আমাদের দর্শকরা যে খেলা দেখতে যাবেন, কিংবা আসিফ নজরুল যে খেলা দেখতে যাবেন, আসিফ নজরুলের নিরাপত্তা কী? আসিফ নজরুলের উপরে সেখানে যদি মব হয়, সেই কারণেই আমরা টি-20 বিশ্বকাপ খেলিনি। আসিফ নজরুল নিজে মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না বলে এই খেলায় অংশগ্রহণ থেকে বাংলাদেশকে তিনি বিরত রেখেছিলেন। এবার যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে কালবেলার এই শিরোনামটা দেখে নিন, ফটোকার্ডটা, সেখানে বলা হচ্ছে ভারত সরকারের বৃত্তিতে উচ্চশিক্ষা অর্জনে যাচ্ছেন 541 বাংলাদেশি। ভারত সরকারের বৃত্তিতে, যে ভারত সরকারকে আমরা মানে সহ্যই করতে পারছি না, আমরা পছন্দ করছি না, এবং আমরা সম্প্রতি ভারত সরকারের বিরুদ্ধে যে ককরোচ তেলাপোকাদের আন্দোলন হলো, সেই আন্দোলনকে আমরা সমর্থনও করলাম। সেই রকম অবস্থায় দাঁড়িয়ে এই 541 জন যারা যাচ্ছে, তাদেরকে কি আমরা ফ্যাসিস্ট বলে আখ্যা দিতে পারি? এরা কি ফ্যাসিস্টের দোসর? তাই ভারতে যাচ্ছে ভারতের বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা নিতে। কি বলছে মানে পুরো খবরে বলা হচ্ছে যে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস ICCR বৃত্তি 2026 এর জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষার্থীদের বিদায় ও সম্বর্ধনা দিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। সারা দেশ থেকে 7,700 জন আবেদনকারী, 7,700 জন আবেদন করেছেন এই বৃত্তি পাওয়ার জন্য। সেখান থেকে 541 জন শিক্ষার্থী এই বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। মানে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠানও হয়েছে সম্প্রতি। নির্বাচিত শিক্ষার্থীরা ভারতের 50টি বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তৃতাকালে দীনেশ ত্রিবেদী, ভারতের যিনি রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত, তিনি বলছেন একাডেমিক অংশীদারিত্ব ও বৃত্তির মাধ্যমে বাংলাদেশে শিক্ষা ও মানব সম্পদ উন্নয়নে সহযোগিতা করার ক্ষেত্রে ভারতের গুরুত্ব প্রদান করার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। অর্থাৎ বাংলাদেশের শিক্ষার ক্ষেত্রে ভারত গুরুত্ব দেবে, কিন্তু ভারতের এই গুরুত্বকে আমরা চাই। এই আয়োজনটা কারা করছে, এই আয়োজনটা কেন করছে? এই যে 7,700 জন মানে আবেদন করলো ভারতের বৃত্তি পাওয়ার জন্য, ভারত সরকারের বৃত্তি পাওয়ার জন্য, এরা নিশ্চয়ই সবাই ফ্যাসিস্ট। এবং যে 541 জন সিলেক্ট হয়েছেন এবং যারা রাজি হয়েছেন ভারতের বৃত্তি নিয়ে ভারতে উচ্চশিক্ষা নেওয়ার জন্য, এরা সবাই হয় ফ্যাসিস্ট, না হলে ফ্যাসিস্টের দোসর। তা না হলে তো ভারতে যাওয়ার কথা নয়, ভারত সরকারের সহযোগিতা নেওয়ার কথা নয়। কারণ আমরা তো প্রফেসর ইউনূসের সময়ে এটা প্রতিষ্ঠিত করেছি যে প্রয়োজনে না খেয়ে মরব, তবুও ভারতের এক ফোঁটা পানি গ্রহণ করব না। যদিও যখন বাংলাদেশে এই তো 2-3 দিন আগে কাঁচামরিচের কেজি যখন 400 টাকা হলো, তখন 37 টাকায় পাওয়া যাওয়া যে কাঁচামরিচ ভারতে 37 টাকায় পাওয়া যায় কেজি, সেই কাঁচামরিচ শত শত মেট্রিক টন মরিচ বাংলাদেশে আমদানি করার ঘটনা আমরা দেখলাম। এবং এই মানে ঘটনা, এই যে সাধারণ মানুষ বেঁচে উঠল, মানে এই আমদানির সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে বাংলাদেশে বাজারে মরিচের দাম কমে গেছে। এই যে বাস্তবতা, এই বাস্তবতাকে কি আমরা কখনোই অস্বীকার করতে পারবো? আমরা কি ওই মানে বর্ডারগুলো বন্ধ করে দিতে পারবো যে মরিচ আসবে না, আলু আসবে না, পেঁয়াজ আসবে না, ডাল আসবে না, এটা আসবে না, ওটা আসবে না, ব্যাপারগুলোকে বন্ধ করে দিতে পারবো? নাকি প্রফেসর ইউনূস এই ভারত বিরোধী রাজনীতি করার মাঝেও ইলিশ মাছ উপহার পাঠাননি, ইলিশ রপ্তানি করেননি, কিংবা ভারত বাংলাদেশ বাণিজ্যে, অন্তত আমদানির বাণিজ্যে এতটুকু ঘাটতি হয়েছিল কি? আমরা কি এমন কোনো বাস্তবতা তৈরি করতে পেরেছিলাম যে ভারত থেকে আমি পণ্য আমদানি বন্ধ করে দিয়েছি? পারিনি তো। দর্শক, আপনার মন্তব্য এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।